বন্ধুরা, তোমাদের সবাইকে টার্গেট রেলওয়ে এসএসসি ডাব্লিউবিপিএসসি চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে এই সেশনে আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল বডিজ আছে যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশনস আর গভর্নমেন্টের সাথে কাজ করে, সেই অর্গানাইজেশনসগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলি বিগত পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষাগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা করব সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। ওকে, তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কি হয়েছিল? এটা একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে 1964 এস্টাবলিশড হয়েছিল। আর এই অর্গানাইজেশনটা শান্তনাম কমিটির সুপারিশ মতো এটা স্ট্যাবলিশ করা হয়েছিল। যে সমস্ত ইরেগুলারিটিসগুলো দেখা দিয়েছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনে, সেই সমস্ত ইরেগুলারিটিসগুলোকে খেয়াল করবার জন্য, এই সুপারভাইজ করবার জন্য বা ভিজিলেন্স করবার জন্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনটাকে এস্টাবলিশ করা হয়েছিল 1964-এ। আর একটা মনে রাখবে, রাইট নাও এই মুহূর্তে যিনি ডাইরেক্টর আছেন তিনি হলেন সঞ্জয় কোঠারি। ইনি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের ডিরেক্টর। এটাও একটা ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ওকে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কী হয়েছিল? এটা 2006-এ স্ট্যাবলিশড হয়েছিল এবং এটা কিন্তু মনে রাখবে 2006-এ স্ট্যাবলিশড হয়েছিল, কিন্তু এটার অ্যাক্ট তো আগে পাস হয়ে থাকে, তারপরে স্ট্যাবলিশড হয়, তাই না? তো অ্যাক্ট সেটা হচ্ছে পাস হয়েছিল এনডিআরএফ অ্যাক্ট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যে অ্যাক্ট, বা সেইটা 2005-এ পাস হয়েছিল পার্লামেন্টে। আর একটা জিনিস এখানে খুব দুটো ভালো করে মনে রাখবে, এই যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা কিন্তু হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে। কিন্তু যদি জিজ্ঞাসা করে তোমাকে যে হেডেড বাই, মানে কার তত্ত্বাবধানে কাজ করে, সেটা কিন্তু প্রাইম মিনিস্টার দিস অর্গানাইজেশন ইজ হেডেড বাই প্রাইম মিনিস্টার। আর কারেন্টলি এই মুহূর্তে এস.এন. প্রধান, ইনি হলেন ডাইরেক্টর এনডিআরএফের। এই এনডিআরএফকে আমাদের ভারতবর্ষের কোনো ঝড় বা কোনো প্রাকৃতিক বিপর্যয়, লাইক ঝড় হলো বা বন্যা হলো কিংবা কোনো ভূমিকম্প, সেই সময় যে কুইক রেসপন্স যে কাজ করে, সেটার জন্য এটাকে গঠন করা হয়েছিল, সেই কাজের জন্য এদেরকে রাখা হয়েছে। পরবর্তী হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। তোমরা দেখতেই পাচ্ছ, এটা স্ট্যাবলিশড হয়েছিল 2010 সালে। জাস্টিস আদর্শ কুমার গোয়েল হলেন এই রাইট নাও এই মুহূর্তে চেয়ারম্যান। আর হ্যাঁ, এই ক্ষেত্রে মনে রাখবে, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালের কিন্তু যিনি চেয়ারম্যান হবেন, তিনি অলওয়েজ শুড বি ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে হবে, তিনি অনলি এই পদের জন্য আসতে পারেন। আর প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হলেন লোকেশ্বর সিং পান্থ। এই লোকেশ্বর সিং পান্থ হলেন প্রথম চেয়ারম্যান। এটাও কিন্তু আসতে পারে, কারণ প্রথম এবং শেষ এইগুলো বহু এক্সামে তোমরা দেখেছো এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। আর হ্যাঁ, এনজিটি অ্যাক্ট, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল, কিন্তু তার আগে পাস হয়েছিল, সেই অ্যাক্টটা পাস হয়েছিল পার্লামেন্টে একই সালে 2010 সালে, এবং সেই অনুযায়ী ওরা স্ট্যাবলিশড করেছিল। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কবে স্ট্যাবলিশড হয়েছিল? 1993-তে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন স্ট্যাবলিশড হয়েছিল ইন্ডিয়াতে। আর এই মুহূর্তে এইচ.এল. দাত্তু, ইনি হলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। আর রঘুনাথ মিশ্র হলেন প্রথম চেয়ারম্যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রথম চেয়ারম্যান। এটা হলো 1993-তে। ঠিক আছে, এটা মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়া বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, যেটাকে আমরা বলি এনসিবি। এই এনসিবি স্ট্যাবলিশড হয়েছিল কত সালে? 1986-এ এনসিবি স্ট্যাবলিশড হয়েছিল। আর এটা আন্ডার নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাবস্টেন্স অ্যাক্ট 1985-এর আন্ডারে হয়েছিল। এটাও কিন্তু হোম মিনিস্ট্রি আন্ডারে কাজ করে। আমরা যেটা হোম মিনিস্ট্রি আন্ডারে এর আগে দেখেছি, এনডিআরএফ ঠিক একইভাবে। আর এটা কিন্তু
আর্টিকেল 47-এ মেনশন করা আছে, মানে আর্টিকেল 47-এও বলা আছে যেটা, সেই কথাটা অনুযায়ী যে ড্রাগস বা কোনো রকম নার্কোটিক্স যেগুলো, সেই সম্পর্কে বলা আছে যে তার থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেই আর্টিকেল 47, যেটা আবার ডিপিএসপির মধ্যেও পড়ে আর্টিকেল, ঠিক আছে, যেটা হচ্ছে আর্টিকেল 36 থেকে 51-এর মধ্যে, সেটাও। আর এই মুহূর্তে রাকেশ আস্থানা হলেন চেয়ারম্যান আছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর। পরবর্তী প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু স্ট্যাবলিশড হয়েছিল 25 জানুয়ারি 1950-এ। এই মুহূর্তে রাইট নাও সুশীল চান্দ্রা হলেন 24th চিফ ইলেকশন কমিশনার। এর আগে যিনি ছিলেন সুনীল আরোরা। তো সুনীল আরোরা এবং ওনার সাথে কিন্তু 4জন ডেপুটি ইলেকশন কমিশনারও থাকে, তাদের নামও কিন্তু অনেক সময় দেন, যেমন রাকেশ কুমার, উনি কিন্তু ডেপুটি ইলেকশন কমিশনার, ঠিক আছে। আর হ্যাঁ, এই ক্ষেত্রে একটা প্রশ্ন খুব বারবার এসে থাকে বিভিন্ন এক্সামে, সেটা হচ্ছে প্রথম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আমাদেরকে মনে রাখতে হবে সুকুমার সেন হলেন ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আর এই প্রথম ইলেকশন আফটার যখন ইলেকশন কমিশন এস্টাবলিশড হয়েছিল, তারপর প্রথম ইলেকশন হয়েছিল 1951 থেকে 1952-তে। এটাও একটা পয়েন্ট। আর ইলেকশন কমিশনের কথা আমাদের ভারতবর্ষে আর্টিকেল 324 থেকে 329 পর্যন্ত যতগুলি আর্টিকেল আছে সেখানে সব কিছু বর্ণনা করা আছে। এই আর্টিকেলগুলো 324 থেকে 329। আর আমরা জানি প্রতি বছর 25শে জানুয়ারি ভোটার্স ডে হিসাবে আমাদের এখানে সেলিব্রেট করা হয়, ন্যাশনাল ভোটার্স ডে। তবে এটা মনে রাখবে, সিন্স 2011 সাল থেকে 2011 সাল থেকে ভোটার্স ডে হিসাবে পালন করা হয়ে থাকে। আর নোটা, এর পরের পয়েন্টটা যেটা নোটা, তোমরা জানো যে আমরা হয়তো কোনো এক্সাম দিতে, তোমরা জানো আমরা হয়তো কোনো ভোট দিতে যাচ্ছি, সেখানে আমাদের যদি আমাদের পছন্দের প্রার্থীকে পছন্দ না হয়, কোনো পর থেকেই আমরা নোটা অপশান সিলেক্ট করতে পারি। তো এই নোটা অপশানটা 2013 সাল থেকে ইলেকশন কমিশন নিয়ে এসেছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে হচ্ছে ইভিএম। প্রথম ভারতবর্ষে ইভিএম চালু হয়েছিল কোন রাজ্যে? কেরালা হচ্ছে প্রথম রাজ্য যেখানে ভারতবর্ষে প্রথম ইভিএম মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন চালু হয়েছিল 1982-তে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে লোকসভা। তো লোকসভায় কবে এস্টাবলিশড হয়েছিল? 17 এপ্রিল 1952-তে লোকসভা এস্টাবলিশড হয়েছিল। আর লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? জিবি মাভালেঙ্কার হলেন প্রথম স্পিকার লোকসভা। হ্যাঁ। আর মিনিমাম এজ ওনার কত প্রয়োজন হয়? মানে লোকসভার জন্য প্রার্থী হতে, মনোনীত হতে মিনিমাম বয়স প্রয়োজন হয় 25 বছর। আর লোকসভার টোটাল স্ট্রেংথ আছে 552। রাইট নাও এই মুহূর্তে ওম বিড়লা, ইনি হলেন আমাদের লোকসভার 17th স্পিকার। এটা মনে রাখবে, কততম স্পিকার হলেন? ওম বিড়লা হলেন 17তম স্পিকার। আর হ্যাঁ, যদি তোমাদেরকে প্রশ্ন করে যে প্রথম মহিলা স্পিকারকে, তিনি হলেন কিন্তু মীরা কুমার কিন্তু প্রথম মহিলা স্পিকার আমাদের ভারতবর্ষে লোকসভার। আর 16th যিনি ছিলেন সেটাও তোমরা জানো, সুমিত্রা মহাজন, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, আর্টিকেল 334, এখানে কিন্তু SC ST রিজার্ভেশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দুটো প্রশ্ন রাখতে হবে। আমাদের যে লোকসভাতে যে রিজার্ভেশন সিস্টেমটা আছে, সেটা কিন্তু আর্টিকেল 334-এ আছে। আর 341-এ আছে তোমাদের SC রিজার্ভেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, ইন জবস, এইগুলো। আর 342 আছে STদের ক্ষেত্রে। একইভাবে 343 কাছাকাছি যে আর্টিকেলগুলো, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 338 আছে, 343-এর 1 আছে, যেখানে হিন্দিকে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটাকে দেবনাগরী স্ক্রিপ্টে। এছাড়া 338-এর A আছে। 338-এর A-তে আমাদেরকে বলা হয়েছে শিডিউল ট্রাইব কমিশনের কথা শিডিউল কাস্ট কমিশনের কথা বলা হয়েছে, যেটা 2004 সালে এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে। শিডিউল ট্রাইব কমিশন করা হয়েছে, যেটা হচ্ছে 2003 সালে এস্টাবলিশ করা হয়েছিল। আর একটা মনে রাখবে, ব্যাকওয়ার্ড কমিশন, যেটা 1993 সালে এস্টাবলিশ করা হয়েছিল। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, এটা কি হয়েছিল না, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা 338B-তে আছে, ঠিক আছে। এটা কাছাকাছি যে আর্টিকেলগুলো এক্সট্রা ফ্যাক্ট, সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা ইনফরমেশানগুলো নোট করছো। এই ইনফরমেশানগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে এবং আসতে পারে। আবার বলছি,
হ্যাঁ, পরবর্তী পোস্ট সিবিআই কবে স্ট্যাবলিশড হয়েছিল? সিবিআই স্ট্যাবলিশড হয়েছিল 1963-তে। আর সিবিআই মনে রাখবেন প্রথম কিন্তু ফাউন্ডার ডিরেক্টর যাকে সিবিআইয়ের মানে বিবেচিত করা হয়, ভাবা হয়, মানে যিনি যিনি হয়েছিলেন তিনি হলেন ডিপি কোহেলি 1963-তে। আর রাইট নাও এই মুহূর্তে প্রবীণ সিনহা হলেন প্রেজেন্ট ডাইরেক্টর সিবিআই। ঠিক আছে, এগুলো তো আমাদের মানে এই ইনফরমেশানগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমি তোমাদেরকে আরও কয়েকটা ইনফরমেশান দিয়ে দেবো, যেগুলো তোমাদেরকে ইয়ার তুলে দিয়ে ওরা প্রশ্ন করে। ঠিক আছে, ইয়ার বলতে তোমাকে জিজ্ঞাসা করবে যে এই কোন একটা অর্গানাইজেশন এটা কোন সালে কি হয়েছিল, এই টাইপের। তো তার মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা করছি, যেমন আসাম রাইফেলস। ঠিক আছে, আসাম রাইফেলস তোমরা নোট করো। এটা কিন্তু 1835-এ হয়েছিল। আর এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে ওল্ডেস্ট ইউনিট, মানে হচ্ছে ভারতবর্ষের যে আর্মি বলো, নেভি বলো, সিআইএসএফ বলো, সিআরপিএফ বলো, সব কিছুর মধ্যে ভারতবর্ষের ওল্ডেস্ট ইউনিট, মানে আমাদের প্রতিরক্ষার ব্যাপারে এই ব্যাপারটা। ঠিক আছে, এটা হলো সবথেকে ওল্ডেস্ট ইউনিট। আসাম রাইফেলসের পরে এবার চলে যাব আমি আইটিবিপি। আইটিবিপি কবে স্ট্যাবলিশড হয়েছিল? আইটিবিপি হয়েছিল 1962-তে। আর হ্যাঁ, আইটিবিপি কিন্তু আমাদের মেনলি এরা থাকে তিব্বত বর্ডারে, মানে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ এদের ফুল ফর্ম। আর এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ঠিক আছে, পরে যেটা ইম্পর্টেন্ট, আইটিবিপির পরে সিআইএসএফ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত প্রোটেকশন বা রাইট নাও ওরা কিন্তু বিভিন্ন ড্যাম, যেগুলো ইম্পর্টেন্ট ড্যাম, সেইগুলো পাহারা দিতেও ওদেরকে ব্যবহার করা হয়ে থাকে। সিআইএসএফ এস্টাবলিশড হয়েছিল সিআইএসএফ কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল 1969-এ। ঠিক আছে, 1969-এ সিআইএসএফকে স্ট্যাবলিশ করা হয়েছিল। তোমরা কিন্তু লিখে নিচ্ছ আশা করছি, কারণ লিখে না রাখলে পরে সব ভুলে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা হোক তোমরা সমস্ত নোট এক জায়গায় করে একটা লিখে রাখবে নিজেদের মতো। বইতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে, তো তোমরা যখন পুরোটা পড়ার পরে এক করবে, সেই সময় কিন্তু সব কিছু একসাথে কাউন্ট থাকবে না, মানে মনে থাকবে না। তো এক জায়গায় যদি তোমরা সমস্ত ইনফরমেশানগুলো কালেক্ট করে নিজের মতো করে নোট বানিয়ে রাখো, খুবই কাজে আসবে এক্সামের সময়। ঠিক আছে, পরের প্রশ্ন করো। যেগুলো রিসেন্টলি এসেছে রেলে এনটিপিসি এক্সামে, তার মধ্যে একটা আমি করাচ্ছি। সিআরপিএফটা তোমরা করে রাখো। সিআরপিএফ হয়েছিল 1939-এ। হ্যাঁ, 1939। এরপর হচ্ছে একটা করবে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ। ওকে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি। এরা কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1956-এ। এদের হেডকোয়ার্টার রাইট নাও মুম্বাইতে। ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরও কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন, সেটা হচ্ছে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে এস্টাবলিশড হয়েছিল? 1992-তে। সেবি কিন্তু 1982-তে এস্টাবলিশড হয়েছিল, বাট ওরা অফিসিয়ালি মানে অ্যাক্টিভ আসে 1992-তে। ঠিক আছে, তো প্রশ্নটা যখন এরকম টাইপের প্রশ্ন আসবে একটু ভালো করে দেখে করবে ওরা কী চাইছে প্রশ্নে। এর পরের প্রশ্ন বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু 1875-এ হয়েছিল। আর বিএসি কিন্তু ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, সব থেকে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ রাইট নাও। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সব থেকে স্টক এক্সচেঞ্জ। আর যিনি এনার ফাউন্ডার, তিনি হলেন কে? এর ফাউন্ডার হলেন প্রেমচাঁদ রয়চাঁদ। ঠিক আছে, মনে থাকবে কিন্তু, তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে
আমরা কয়েকটা অর্গানাইজেশনের নাম করব, পরপর লিখে দিচ্ছি, এগুলো করে রাখবে। যেমন BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, 1986, করেছো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আমি কিন্তু এই প্রশ্নগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে। ইনফ্যাক্ট CHSL, CGL এবং NTPC এক্সাম থেকে ডিরেক্টলি আমি তুলে দিচ্ছি, এই প্রশ্নগুলো এসেছে। ওরা সাল ধরে জিজ্ঞাসা করেছে কবে এস্টাবলিশড হয়েছিল, তো আমি সেইভাবে দিচ্ছি 1988 NHAI। এরপর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেকে একটু মিক্স করে ফেলে, সেই জন্য ওরা দুটো একসাথেই দেয়। একটা হচ্ছে BEL, বেল, এটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আর এটা হচ্ছে BHEL, এটা হচ্ছে কিন্তু ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ঠিক আছে, তো BEL এটা কত সালে স্ট্যাবলিশড হয়েছিল? এটা 1954-এ স্ট্যাবলিশড হয়েছিল। আর ভেল যদি বলে তোমাদেরকে কত, 10 ইয়ার্স পরে, 1964-এ। ঠিক আছে, আমি কিন্তু আশা করছি তোমরা লিখে নিয়েছো। দেন আমি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব। ঠিক আছে, হ্যাঁ, আরও কয়েকটা ইনফরমেশন তোমরা নিয়ে রাখো। সেগুলি হচ্ছে FSSAI, ফুড স্ট্যান্ডার্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া, 2011 এস্টাবলিশড হয়েছিল, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা রেলওয়ে NTPCতে এসেও গেছে 1976-এ। ঠিক আছে, এরপরে তোমরা NTPC এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য NTPC, এটা কিন্তু ওই NTPC নয়, এটা সবাই জানো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটা এস্টাবলিশড হয়েছিল 1975-এ। হ্যাঁ, দেন পরের প্রশ্ন, কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড কিন্তু একটা এটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 1975-এ হয়েছিল। এরপরে ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা স্টাবলিশ হয়েছিল কত, 1956-এ। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সোমা মণ্ডল, ইনি হচ্ছেন এই মুহূর্তে ডিরেক্টর সেলের, এটা স্টাবলিশ হয়েছিল 1954-এ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, AAI, 1995। তোমরা দেখতে পাচ্ছ আশা করি সব